আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি 2.0 চ্যানেল থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে জমি বিক্রি করে দেওয়া হয়েছে 20 বছর আগে। এই বিকৃত সম্পত্তির যে খাজনা, সেই খাজনা আজও পর্যন্ত জমির মালিককে অর্থাৎ যিনি দাতা তাকে পরিশোধ করতে হচ্ছে। কেন করতে হচ্ছে, কি কারণে করতে হচ্ছে, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আজকে যে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বোঝার মতো একটি বিষয়টি হচ্ছে যে আপনি সম্পত্তি বিক্রি করে দিয়েছেন 20 বছর আগে অথবা 15 বছর আগে। এই বিকৃত সম্পত্তির যে খাজনা, সেই খাজনাটা আপনাকে আজও পর্যন্ত ভূমি অফিসে পরিশোধ করতে হচ্ছে। কেন করতে হচ্ছে, কি কারণে করতে হচ্ছে, এখান থেকে পরিত্রাণ পাওয়ার কি উপায়, এই বিষয়টিকে আমি দুইটি ভাগে ভাগ করে নেব। এক নম্বর হচ্ছে খাজনা এবং জমি বিকৃত সেই জমির যিনি মালিক গ্রহীতা, তাকে কেন খাজনা দিতে হচ্ছে এবং এই খাজনাটি কি জিনিস, এটি একটি পর্বে আলোচনা করব। আর একটি পর্ব হচ্ছে যে কেন 20 বছর বা 25 বছর পর্যন্ত এই খাজনা দাতা দিয়ে যাচ্ছেন। তো প্রথম পর্বে খাজনা নিয়ে যদি আলোচনা করি, খাজনাটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে ভূমি উন্নয়ন করটি আদায় করা হয়। এই ভূমি উন্নয়ন কর আদায় করার জন্য প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু ভূমি অফিস আছে। এই ভূমি অফিস থেকে ভূমি উন্নয়ন কর আদায় করা হয়। আর এই ভূমি উন্নয়ন কর আদায় করার যে সিস্টেম বা পদ্ধতি, সেটি হচ্ছে যে আমাদের দেশে যে রেকর্ড খতিয়ান, এই রেকর্ড খতিয়ানের বুনিয়াদে একজন জমির প্রকৃত মালিক, তিনি কি পরিমাণ সম্পত্তির মালিক, কোন শ্রেণীর সম্পত্তির মালিক, তার কাছে কতটুক পরিমাণ সম্পত্তি আছে এবং এই সম্পত্তি থেকে কি পরিমাণ ভূমি উন্নয়ন কর আসবে, এই বিষয়টি যিনি জমির প্রকৃত মালিক তার নামে উপজেলা ভূমি অফিসে একটি রেকর্ড বই, সেই রেকর্ড বইতে লেখা থাকে, লিপিবদ্ধ করা থাকে যে রহিম সাহেব যদি 50% জমির মালিক হয়, তাহলে ভূমির রেকর্ড বই যেটি উপজেলাতে আছে, সেই মূল জোতে 50% সম্পত্তি মালিকানা তার সেখানে লেখা থাকবে এবং এই 50% সম্পত্তির খাজনা প্রতি বছর তাকে পরিশোধ করতে হবে। এটি হচ্ছে খাজনা দেওয়ার একটি সিস্টেম। এবং যিনি সম্পত্তিটি ক্রয় করলেন, এখন রহিম সাহেব যদি সেই সম্পত্তি থেকে 10% সম্পত্তি বিক্রি করে দিয়ে থাকেন করিম সাহেবের কাছে, তাহলে করিম সাহেবের কাজ হচ্ছে এই সম্পত্তির 10% সম্পত্তির খাজনা ভূমি অফিসে দেওয়া। কিন্তু রহিম সাহেবের সম্পত্তির খাজনা করিম সাহেব কিন্তু চাইলেই দিতে পারবে না। দলিল মূলে মালিকানা পাওয়ার পরেও তিনি কিন্তু চাইলেও কিন্তু দিতে পারবে না। কেন দিতে পারবে না? তার নামে কিন্তু কোনো ফাইল ওপেন হয় নাই। তিনি যে জমির মালিকানা পেয়েছেন সাব রেজিস্ট্রার অফিস থেকে দলিল মূলে, এই বিষয়টি কিন্তু ভূমি অফিস জানে না। তো ভূমি অফিস যখন জানবে, তখন জানাতে হলে আপনাকে কিন্তু সেই দলিল মূলে আপনাকে নামজারির জন্য আবেদন করতে হবে। তো নামজারির জন্য যখন আবেদন করবেন, তখন কিন্তু এই নামজারির কাগজপত্র যেগুলি লাগে সেইগুলি আপনাকে জমা দিতে হবে। তার মধ্যে ভূমি উন্নয়ন করের যে রসিদটি, সেটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিশোধ করা হয়েছে কিনা। যদি এরকম হয় যে রহিম সাহেব 2024 সালে জানুয়ারি মাসে সম্পত্তি 10% বিক্রি করেছে, করিম সাহেব জানুয়ারি মাসে সম্পত্তি ক্রয় করেছে এবং সেই জানুয়ারি মাস পর্যন্ত হালনাগাদ খাজনা পরিশোধ ছিল। করিম সাহেব সম্পত্তি ক্রয় করার পরে তিনি সেই খাজনার দাখিলা দিয়েই তিনি নামজারি করে নিয়েছেন। সেই ক্ষেত্রে কিন্তু করিম সাহেবের নতুন করে খাজনা দেওয়া লাগতেছে না 24 সালে। কিন্তু যদি এরকম হয় যে রহিম সাহেব সম্পত্তি বিক্রি করে দেওয়ার পরে দলিল মূলে মালিকানা নিয়ে রহিম সাহেব সুন্দরভাবে ভোগ দখলে আছে, কিন্তু করিম সাহেব সেই সম্পত্তির নামজারিটি করে নাই, 2 বছর পরে গিয়ে তিনি নামজারির মেইন দলিল পাইছে, তারপরে তিনি সেই দলিল মূলে তিনি নামজারি করার জন্য আবেদন করেছেন। এই যে 2 বছরের যে খাজনাটি বকেয়া পড়ে গেল, এই বকেয়া খাজনাটি যখন করিম সাহেব দিতে যাবে,
কিভাবে দিবে? কারণ করিম সাহেবের নামে তো কোনো ভূমি অফিসে কোনো ফাইলই ওপেন হয় নাই, তাহলে এই খাজনাটি তিনি কিভাবে পরিশোধ করবেন? সেই ক্ষেত্রে ওই রহিম সাহেবের কাছ থেকে যে জমিটি তিনি ক্রয় করেছেন, এই রহিম সাহেবের নামেই কিন্তু খাজনাটি তাকে দিতে হবে। এই খাজনাটি দিয়ে ওখানে পক্ষে লিখতে হবে যে করিম সাহেব সম্পত্তিটি ক্রয় করেছে, সেই করিম সাহেবের নামটি আসবে পক্ষে, কিন্তু খাজনাটি কিন্তু জমা দেওয়া হয়েছে রহিম সাহেবের নামে। এই বিষয়টি অবশ্য আপনারা বুঝতে পেরেছেন। তো এই করিম সাহেব যখন পক্ষে খাজনাটি দিয়ে দেবে, রহিম সাহেবের মূল জোতে যে সম্পত্তি সেখানে যখন জমা হয়ে যাবে, তখন এই ভূমি অফিসে নামজারি করার আবেদন করলে ভূমি অফিস কি করবে? ওই রহিম সাহেবের 10% সম্পত্তির যে খাজনা তিনি দিলেন, সকল কাগজপত্র দেখে এই 10% সম্পত্তি করিম সাহেবের নামে ট্রান্সফার করে দিবে। ট্রান্সফার করে তাকে নতুন মালিকানা দিয়ে একটি নতুন ফাইল ওপেন করে ভূমি অফিসে সেই তার করিম সাহেবের নামটি সেখানে লিখে রাখবে। পরবর্তী বছরগুলিতে যখন খাজনা দিবে, তখন কিন্তু করিম সাহেব সরাসরি তার ফাইলেই কিন্তু টাকা জমা দিতে পারবেন। এটি হচ্ছে নিয়ম। এখন আসা যাক যে 20 বছর 25 বছর পর্যন্ত জমি বিক্রি করার পরেও কেন সেই খাজনা দাতাকেই দিতে হচ্ছে? না হলে দাতা জমি বিক্রি করতে পারতেছে না, দাতার খাজনা জমা দিতে পারতেছেন এরকম। এই বিষয়টি হলো যে এই করিম সাহেব সম্পত্তি ক্রয় করার পরে তিনি 20 বছর পর্যন্ত এই সম্পত্তির নামজারি করেন নাই। তো নামজারি না করলে ভূমি অফিসে তার নামটা এন্ট্রি হয় নাই। তো এন্ট্রি যখন হয় নাই, তখন তিনি খাজনা দেবেন কিভাবে? এবং খাজনার যে বিষয়টি, এই বিষয়টি এই করিম সাহেবের মাথায় নেই। কিন্তু রহিম সাহেব প্রত্যেক বছরই খাজনা দিতে যান। 2-3 বছর পরে খাজনা দিতে যায়, দেখা যায় যে ওনার সেই 50% সম্পত্তির খাজনা যখন বলা হয়, তখন দেখা যায় যে কত টাকা খাজনা হয়েছে? 700 টাকা খাজনা। তো সেই 700 টাকা 5 বছরের খাজনা দিয়ে উনি চলে আসতেছেন, কিন্তু ওনার সম্পত্তি যে বিক্রি হয়ে গেছে সেটা কিন্তু ভূমি অফিসের রেকর্ড বইতে কিন্তু নেই। এবং করিম সাহেবও নামজারি করে তিনি সেখান থেকে সম্পত্তি কর্তনও করার নাই। এই মোট 50% জমিরই খাজনা কিন্তু রহিম সাহেব দিচ্ছে। এখন 20 বছর পরে এসে তিনি যখন দেখতে পারলেন যে আমার এই সম্পত্তি, আমি তো 10% সম্পত্তি বিক্রি করে দিয়েছি অলরেডি 20 বছর আগে বা 15 বছর আগে, তাহলে আমি কেন এই সম্পত্তির খাজনা দিব? এইটা ধরা পড়ার পরে তারপরে উনার কাজ হচ্ছে যে দাতা, তিনি এই গ্রহীতাকে জানানো যে আপনার যে জমি, এই জমির কিন্তু এখনো পর্যন্ত আপনি নামজারি করার নাই। এই নামজারি না করানোর জন্য আপনার সম্পত্তি আমাকে এখনো পর্যন্ত খাজনা টেনে আসতেছে। এখন তিনি যদি সেই নামজারি করে নেয়, তাহলে কিন্তু আপনার 50% সম্পত্তি থেকে যখন করিম সাহেবের কাছে 10% সম্পত্তি বিক্রি হয়েছে সেটা কর্তন হয়ে যাবে, তখন কিন্তু আপনি 10% সম্পত্তি কম দিয়ে আপনি খাজনা দিতে পারবেন। আর একটি বিষয় হচ্ছে, আপনি যদি ভূমি অফিসে যদি আপনি আবেদন করেন যে আমি এই দলিল মূলে আমি এই সম্পত্তিটি বিক্রয় করে দিয়েছি, আমার মোট সম্পত্তি হচ্ছে এটা, তাহলেও কিন্তু আপনি সেই 10% সম্পত্তি বাদ দিয়ে আপনি খাজনা দিতে পারবেন। আর একটি বিষয় হচ্ছে, যেহেতু এখানে রেকর্ড খতিয়ান হয় নাই, রেকর্ড খতিয়ান যেহেতু হয় নাই, সেহেতু কিন্তু ওই 50% জমির মালিকই কিন্তু রহিম সাহেব রয়েছে। এখানে আরো একটি কথা বললে আপনারা বুঝতে পারবেন সহজে, যে এই জন্যই আমাদের দেশে অনেক খারাপ প্রকৃতির যে মালিক আছে, যারা সব সময় এই ভূমিদস্যুর কাজ করে থাকে, অনেক সময় তারা তঞ্চকতা করে সম্পত্তি বিক্রি করে দেয়। এই যেরকম যে সমস্ত সমস্যা থাকে, তখন কিন্তু অনেক মালিকরা যোগ সাজস করে এই করিম সাহেবের গোপন মানে তাকে হাইড করে অন্য কোনো মালিকের কাছে আবার এই সম্পত্তি বিক্রি করে দেয়। এমন অনেক বিষয়ও কিন্তু ধরা পড়েছে। কিন্তু যে ভাই বন্ধুরা প্রশ্ন করেছিলেন, আপনাদের কাজ হচ্ছে দাতাকে বলা যে আপনার সম্পত্তি নামজারি করে নেন, না হলে আমাকে খাজনা দিতে হচ্ছে। আর একটি বিষয় হচ্ছে, আপনার এই সমস্যার জন্য আপনি ভূমি অফিসে আবেদন করলে আপনার ভূমি অফিস এটাকে কর্তন করে আলাদা করে, অর্থাৎ তার নামে নামজারি করে দিবে না, বাট আপনার যে 40% সম্পত্তি, এই 40% সম্পত্তিরই খাজনা কিন্তু তারা নেবে। এটি নায়েব সাহেবের সাথে বসে যদি আপনি হিসেব করে এটাকে যদি আপনি 40% সম্পত্তির খাজনা দেন, তাহলে 40% সম্পত্তি খাজনা দিতে হবে এবং তাকে বুঝিয়ে বলতে হবে। প্রয়োজনে আপনি যে সম্পত্তির বিক্রি করে দিয়েছেন তার যে সার্টিফাইড কপি, তার একটি কপিও আপনি সেখানে জমা দিতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন।
আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।